আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব আমি বলতাম না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে এবং আমি তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্য করে বলতেছি যারা এত মাস যাবত, এত বছর যাবত বলে এসেছেন বিএনপিকে ভোট দিতে হবে, জামাতকে ঠেকাতে হলে বিএনপির বিকল্প নাই, বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, বিএনপি স্বাধীনতার পক্ষের দল। অনেকে বলেছেন, আমার ভিউয়ার যারা আছেন এদের মধ্যে অনেকের ধারণা ছিল আপাতত দেশকে রক্ষা করতে, স্বাধীনতাকে রক্ষা করতে, সার্বভৌমত্বকে রক্ষা করতে, মুক্তিযুদ্ধকে রক্ষা করতে বিএনপিকে প্রয়োজন। সুতরাং আওয়ামী লীগের ভোটারদের উচিত বিএনপির নেতাকর্মীদেরকে, বিএনপির প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করা। বলেছিলেন কিনা অস্বীকার করতে পারবেন না। আমি কিন্তু একবারের জন্যও বলি নাই বিএনপিকে ভোট দেন কিংবা বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি। লাস্ট যে ভিডিও আপলোড করেছি সেখানে একটা কথা বলেছি, সাপের বাচ্চা সবসময় সাপই হয়। সাপের বাচ্চাকে আপনি যদি মানুষের বাচ্চার সাথে বসবাস করার সুযোগ সৃষ্টি করে দেন, সাপের বাচ্চা সেই মানুষের বাচ্চাকে ছোবল মারবে। এইটা সাপের বাচ্চার পারিবারিক শিক্ষা। সুতরাং বিএনপি কিংবা তারেক রহমান কোনোদিনও মানুষ হবে না, এরা কোনোদিনও মুক্তিযুদ্ধকে ধারণ করতে পারবে না, এরা কোনোদিনও স্বাধীনতার পক্ষে কথা বলতে পারবে না। এরা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য স্বাধীনতার পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, এর বাইরে আর কোনো কিছু না। জাস্ট ভোগাস, ভোগাস মানে ভোগাস। আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনকে কেন্দ্র করে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের, সকল মতাদর্শের মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবে। এইটা খুব স্বাভাবিক একটা ঘটনা। 16 বছরের শাসনামলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, বিএনপি কি ফুল দিতে যায়নি? বিএনপি কি স্মৃতিসৌধে যায়নি? বিএনপি কি শহীদ মিনারে যায়নি? স্পষ্ট দেখেছি, আমি প্রত্যক্ষদর্শী। কে কি বললো আমি সেটা দেখবো না। নিয়মতান্ত্রিক উপায়ে বিএনপি সময় নিয়ে ফুল দিয়েছে, শ্রদ্ধা জানিয়েছে, সবকিছু করেছে। কিন্তু এখন স্মৃতিসৌধে বলেন, শহীদ মিনারে বলেন কিংবা অন্য কোনো স্মৃতিস্তম্ভে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী হোক বা না হোক, জয় বাংলা স্লোগান দিলেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে জলাতঙ্ক শুরু হয়ে যায়। জয় বাংলা স্লোগান কি আওয়ামী লীগের বাপের সম্পত্তি? না। অনেকে বলবেন আওয়ামী লীগ বাপের সম্পত্তি বানিয়েছিল। ওকে, ভালো কথা, মেনে নিলাম। কিন্তু 5 আগস্টের পর আওয়ামী লীগ তো জয় বাংলাকে বাপের সম্পত্তি বানায়নি। তাহলে 5 আগস্টের পর কেন জয় বাংলা স্লোগান দিলে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হচ্ছে? যে কোনো ব্যক্তি জয় বাংলা স্লোগান দিলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে? তাকে কেন মব করা হচ্ছে? জাতীয় স্মৃতিসৌধে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও আপনারা দেখেন। মেয়েটির নাম মিষ্টি সুভাষ, এর আগেও গ্রেফতার হয়েছিল, পরবর্তীতে তার জামিন হয়। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। সে কিন্তু আওয়ামী লীগের পদধারী কোনো নেতা কিংবা নেত্রী না, তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর আরেকটা ঘটনা ঘটেছে, স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে জয় বাংলা স্লোগান দিয়েছিল, যার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। সে কিন্তু শ্রদ্ধা জানাতে গিয়েছিল, একজন ছাপোষা নারী, সে কোনো দলের নেতা কিংবা কর্মী না, তাকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে কে? পুলিশ। পুলিশ কার কথায় চলে? নিঃসন্দেহে বিএনপি। তাই তো আরেকটা ঘটনা ঘটেছে, দেখেন। 3 জন ব্যক্তি একটা ফুলের তোড়া নিয়ে, সেখানে শেখ হাসিনার নাম ছিল, তারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ কয়েক জায়গায় মবও করা হয়েছে। খুব জানতে ইচ্ছে করে, জয় বাংলা স্লোগান দিলে গ্রেফতার করা হবে? যারা কিনা কোনো দলের নেতাকর্মী না, যারা কোনো সংগঠনকে প্রতিনিধিত্ব করে না, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই 3টা ঘটনা দেখার পর আপনারা যারা এখনো বলছেন, বলার চেষ্টা করছেন, হতে পারেন বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, যারাই বলার চেষ্টা করবেন বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, যারাই বলার চেষ্টা করবেন তারেক রহমান শুধরে গেছে, যারাই বলার চেষ্টা করবেন বিএনপি স্বাধীনতাকে ধারণ করে, আমি তাদের মুখে করে দেই। তারেক রহমান, একটা কথা আছে, এই দিন না, আরো দিন আছে। এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। আজ যদি স্বাধীন বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে গ্রেফতার হতে হয়, মবের শিকার হতে হয়, জাতীয় স্মৃতিসৌধে, জাতীয় শহীদ মিনারে গিয়ে কেউ বঙ্গবন্ধু কিংবা মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে না পারে, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেওয়া রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে, রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে। যেই প্রতিহিংসার রাজনীতি আপনারা সৃষ্টি করে গেলেন, এটার ফিডব্যাক অবশ্যই আসবে। ওই যে একটা কথা সবসময় বলি না, প্রকৃতি কখনো কাউকে শূন্য হাতে ফেরত দেয় না। আজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান বাংলাদেশে নিষিদ্ধ, কিন্তু ভবিষ্যতে যে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান নিষিদ্ধ হবে না, এই নিশ্চয়তা আপনারা কেউ দিতে পারবেন না। জনাব তারেক রহমান সভ্য রাজনীতি করেন।
ইতিমধ্যে সশস্ত্র বাহিনীকে খেপিয়ে তুলেছেন। আপনি কল্পনা করতে পারছেন না আপনার ভবিষ্যৎ কতটা জঘন্যভাবে সমাপ্তি হবে। আমরা বলতেছি না, বাংলাদেশের সাধারণ মানুষ বলতেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলতেছে, যারা আপনারা এতদিন ভাবতেন বিএনপি স্বাধীনতার পক্ষে কথা বলে, বিএনপি স্বাধীনতার পক্ষের দল, তাদের ভুল ভেঙে গেছে। আপনারা অতি দ্রুত আরো অনেক ভুল থেকে বের হয়ে আসবেন, অনেক ভুল আপনাদের ভেঙে যাবে। এটা বিএনপির কর্মযজ্ঞের মধ্য দিয়ে প্রমাণিত হবে। ভালো থাক। তারেক রহমানের এই যে ভাষ্য, যে এই বিবৃতিতে তিনি সুস্পষ্টভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর অপারেশন সার্চলাইটের নামে নৃশংসতম গণহত্যার কথা বলছেন, এর স্বীকৃতি দিচ্ছেন, সেটাকে যে ভারত সরকার, ভারতের গণমাধ্যম অত্যন্ত উদ্বেল হয়ে গ্রহণ করবে এবং তাদের খুশি ভারত বাংলাদেশ সম্পর্কের এমনও নড়বড়ে অবস্থায় কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না, সেটা হয়তো একরকমের স্বাভাবিক। ইউনূস সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্কটা একেবারে তলানিতে গিয়ে ঠেকবার পর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর থেকেই ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে কখন তারেক রহমান তাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেবেন যে বাংলাদেশ সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকারের জন্য ভারত সরকারের সঙ্গে বন্ধুত্ব, ভারতের সঙ্গে বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই আশ্বাস পেতে ভারত তারেক রহমান দেশে ফেরবার পর থেকেই তার দিকে হাত বাড়িয়ে রেখেছেন। এবং শুধুমাত্র যে বিএনপি সরকারের জন্য ভারত সরকারের সাথে সম্পর্কটা গুরুত্বপূর্ণ সেটুকুতেই স্বস্তি মিলবে না ভারত সরকারের, সেটাও বারবার বলছিলাম। ভারত আসলে একটা প্রতিযোগিতার মধ্যে আছে। ইউনূস সরকারের আমলে যেটা ঘটেছিল, ইউনূস সরকার ভারতকে ছুঁড়ে ফেলে দিয়ে, ভারত সরকারের সঙ্গে সম্পর্কটা একেবারে শেষ করে দিয়ে পাকিস্তান চীনের সঙ্গে বন্ধুত্ব করেছিল। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান সরকারের সঙ্গে এতটা সক্রিয় সম্পর্ক, এর সেনাবাহিনীর সঙ্গে, সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে পর্যন্ত এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল ইউনূস সরকারের আমলে বাংলাদেশ সরকারের, যে ভারতের জন্য তারেক রহমানের কাছ থেকে বন্ধুত্বের বার্তা পাওয়া যত গুরুত্বপূর্ণ, তার মতোই একই রকম গুরুত্বপূর্ণ কিংবা তার চেয়েও গুরুত্বপূর্ণ এ বার্তা পাওয়া যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সম্পর্কটা কখনোই ভারতের সঙ্গে সম্পর্কের মতো উষ্ণ হবে না। কারণ পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে রয়ে গেছে 1971-এর অনেক নাম মিটমাট হওয়া হিসাব নিকাশ। এ কারণেই ভারত যে কিভাবে খড়কুটো আঁকড়ে ধরতে চাইছে তার প্রমাণ মেলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী 25শে মার্চ কাল রাতের দিন গণহত্যা দিবসে তিনি একটা বিবৃতি দিয়েছেন, বার্তা দিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তা নিয়ে ভারতের সংবাদ মাধ্যম এমন উদ্বেল হয়ে উঠেছে যে তাতে স্পষ্ট হয় ভারত যে কোনোভাবে এই বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ইঙ্গিতটা চাইছে যে তারা পাকিস্তানকে তাদের দেশে, তাদের জনগণের উপর গণহত্যা পরিচালনাকারী একটি রাষ্ট্র বলে মনে করে এবং সেই গণহত্যার জন্য ক্ষমা চায় বাংলাদেশ, পাকিস্তানের কাছ থেকে ক্ষমা দাবিদার বাংলাদেশ, বাংলাদেশের পাকিস্তানের কাছ থেকে আরো অনেক দাবি দেওয়া এখনো অমীমাংসিত রয়ে গেছে। আনন্দবাজার পত্রিকা, ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় দৈনিক বাংলা দৈনিক, তারা কোনো রকম রাগঢাক করে নাই। তারা রীতিমতো শিরোনাম করে ফেলেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গণহত্যা বিষয়ক এই বিবৃতির পর স্বস্তি নেমে এসেছে ভারতে। তারেক বার্তায় পাকিস্তানের গণহত্যা, স্বস্তি ভারতে। প্রিন্টের মতো পত্রিকা তারা যেমন একটু ইঙ্গিতপূর্ণ কাব্যিক ভাষায় বলেছে যে বাংলাদেশের জখম এখনো সারেনি, ক্ষতটা এখনো আনহিল্ড রয়ে গেছে, কাজেই যে ক্ষত সারেনি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে, উন্ড আনহিল্ড। বাংলাদেশ PM তারিক রিকলস 1971 pre-planned massacre by Pakistan on Genocide Day। গণহত্যার দিনে পাকিস্তান যে 25শে মার্চ রাতে বাংলাদেশে একটা পূর্ব পরিকল্পিত গণহত্যা চালিয়েছিল, হত্যাকাণ্ড চালিয়েছিল, সে কথা বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন। ভারতের কোনো কোনো পত্রিকা সরাসরি লিখছে ইউনূসের মতো পাকিস্তান প্রীতি নয়, বাংলাদেশবাসীকে মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করালেন তারেক। এখন তারেক রহমান যেই ইতিহাস বলেছেন
সেই ইতিহাসে তিনি রীতিমতো স্বাধীনতা যুদ্ধের সূচনার জন্য তার পিতা মেজর জিয়াউর রহমান তাকে সরাসরি কৃতিত্ব দিয়েছেন। গণহত্যা বিষয়ক সেই বিবৃতিতে তিনি মঙ্গলবার যে বাণী দিয়েছেন সেখানে তিনি বলেছেন, ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারপর তিনি সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন 25শে মার্চ 1971 গণহত্যা দিবস, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। মানে এটা বাংলাদেশিদের জন্যও বিএনপির এক প্রধানমন্ত্রী সরাসরি যে পাকিস্তানি দখলদার বাহিনী বলছেন, এই কথাটাও কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা শৈশব কৈশোর এরশাদ আমল, বিএনপি আমলে পার করেছি, 90-এর দশকের পাঠ্য বই পড়ে বড় হয়েছি, তারা আমরা মনে করতে পারবো সুস্পষ্টভাবেই যে পাঠ্য বই থেকে, পত্রপত্রিকা থেকে, সরকারের ভাষ্য সবখানেই দখলদার বাহিনী, হানাদার বাহিনী এসব উচ্চারণ করা হলেও বিএনপির সঙ্গে যেহেতু ঐতিহাসিকভাবে পাকিস্তানের একটা সুসম্পর্ক বজায় থেকেছে সব সময়, সে কারণে কখনো কিন্তু পাকিস্তান দখলদার বাহিনী, পাকিস্তানি হানাদার বাহিনী এই শব্দগুলো সুস্পষ্টভাবে লেখা হতো না বিএনপি আমলেও। সে কারণে তারেক রহমানের এই যে ভাষ্য, যে এই বিবৃতিতে তিনি সুস্পষ্টভাবে পাকিস্তানি দখলদার বাহিনীর অপারেশন সার্চলাইটের নামে নৃশংসতম গণহত্যার কথা বলছেন, এর স্বীকৃতি দিচ্ছেন, সেটাকে যে ভারত সরকার, ভারতের গণমাধ্যম অত্যন্ত উদ্বেল হয়ে গ্রহণ করবে এবং তাদের খুশি ভারত বাংলাদেশ সম্পর্কের এমনও নড়বড়ে অবস্থায় কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না, সেটা হয়তো এক রকমের স্বাভাবিক। তারেক রহমান গণহত্যা দিবসের বিবৃতিতে এছাড়াও বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয় সেদিন এবং তাদেরকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, 25শে মার্চের গণহত্যা ছিল একটা সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। এখন ভারতের পত্রপত্রিকা বলছে যে ইউনূস সরকারের আমলে শুরু হয়েছিল রিভিশনিজম, মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে লেখার একটা প্রবণতা হয়েছিল। কারণ ইউনূস সরকার, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা জাতীয় নাগরিক পার্টির এই যে তরুণ নেতারা 2024-এর জুলাই আগস্টে, তারা তো সুস্পষ্টভাবেই বলছিলেন যে 1971 সালের স্বাধীনতার যুদ্ধ শেষ পর্যন্ত ভারতের একটা ষড়যন্ত্র ছিল, যার মাধ্যমে যে একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তানকে ভেঙে ফেলা হয়েছিল এবং সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। কাজে এই ভাষ্য যখন বাংলাদেশে এক রকমের সুপ্রতিষ্ঠিত হচ্ছিল এবং যে কারণে প্রতিবার 26শে মার্চ 16ই ডিসেম্বর পালনের সময় ইউনূস সরকারের আমলে যে এবার পালিত হবে কিনা, 1971 না 2024 কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এসব নিয়ে আলোচনা হচ্ছিল, ভারতের পত্রপত্রিকাগুলো সেসব কথা উল্লেখ করে হাফ ছেড়ে বেঁচে একরকম বলছে যে সেই জায়গা থেকে যে বাংলাদেশ সরে এসেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, এই যে তারেক রহমান এই কথাটা যে বলেছেন যে রাজনৈতিক নেতৃত্ব কেন পাকিস্তানি গণহত্যা থামাতে পারলেন না, তার মাধ্যমে তার মানে তিনি তখনকার শীর্ষ নেতা, বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ চাইলে থামাতে পারতেন কিনা গণহত্যা সে সময়, সেই প্রশ্ন তুলেছেন এবং সেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে ব্যাপকভাবে যে তিনি আসলে ওই প্রশ্ন তুলতে চেয়েছেন কিনা, যে এবং অনেকে বলছেন তারেক রহমান একেবারে ঠিক প্রশ্নটি তুলেছেন। তাই তো কেন শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানি বাহিনী গণহত্যার জন্য প্রস্তুত হচ্ছে জেনেও কেন সেটা ঠেকাতে কোনো ব্যবস্থা নিলেন না? কিন্তু ভারতের জন্য এই যে মুক্তিযুদ্ধকে স্বীকার করা তারেক রহমানের এবং 1971 না 2024 এই তর্ক থেকে সরে এসে সরাসরি 1971-এর ঘটনাকে বাঙালির
মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলা এবং 25শে মার্চের ঘটনায় পাকিস্তানি হানাদার বাহিনীর যে নৃশংসতা সেটাকে স্বীকার করাটাই যে কত গুরুত্বপূর্ণ ভারতের জন্য তার প্রমাণ মেলে আনন্দবাজার পত্রিকায় যখন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, যিনি কিনা বিজেপির এখন রাজ্যসভার সদস্য, পরবর্তীতে পররাষ্ট্র সচিব হয়েছিলেন ভারতের, সেই হর্ষবর্ধন শ্রিংলাকে যখন তারেক রহমানের এই গণহত্যার স্বীকৃতি সম্পর্কে মন্তব্য করতে বলা হয়, আনন্দবাজার পত্রিকায় তিনি সুস্পষ্টভাবে বলেন যে 71 যুদ্ধের ঐতিহাসিক দিকের প্রগাঢ় স্বচ্ছতা তৈরি করেছে তারেক রহমানের এই বক্তব্য। মানে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে 1971 ঘটনার যে স্বীকৃতি এসেছে এবং পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করানোর মধ্য দিয়ে আন্তর্জাতিক সেই দাবিকেই তারেক রহমান সামনে এনেছেন যে গণহত্যার স্বীকৃতি দিতে হবে পাকিস্তানের তরফে। এবং তিনি বলেছেন, হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন যে মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি এবং ভারত সবসময় নিঃশর্তভাবে সেই সংগ্রামের পাশে দাঁড়িয়েছে। ঢাকা যখন এই যৌথ ইতিহাসকে সম্মান জানায় তখন রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন আমরা একটা স্থিতিশীল ধর্মনিরপেক্ষ ও সার্বভৌম বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন জানাই। মানে মুক্তিযুদ্ধের স্বীকৃতিটা, আর মুক্তিযুদ্ধটা ভারতের ষড়যন্ত্র নয় বরং পাকিস্তানের গণহত্যার ফল, এই বয়ানটুকু যে তারেক রহমানের মুখ থেকে, বিএনপির প্রধানের মুখ থেকে, বিএনপির প্রধানমন্ত্রীর মুখ থেকে এসেছে, সেটাই ভারতের কূটনৈতিক মহল, ভারতের সরকার, বিজেপি সরকার সহ রাজনৈতিক মহলকে কেন উদ্বেল করেছে সেটা একেবারে স্পষ্ট এই ভারতের এই হানু কূটনীতিবিদ হর্ষবর্ধন শ্রিংলার কথায়। ভারতের শীর্ষস্থানীয় পত্রিকা দ্য প্রিন্ট মনে করায় তাদের এই সংক্রান্ত প্রতিবেদনে, তারেক রহমানের গণহত্যা বিষয়ক বিবৃতির ওপর লেখা প্রতিবেদনে, যে ইউনূস সরকারের আমলে পাকিস্তান বাংলাদেশ সম্পর্কটা এমন এক নতুন সূচনা পায় যেখানে 1 দশকেরও বেশি সময় পর পাকিস্তান এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় এবং সে সময় পাকিস্তানের ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার 2025-এ ঢাকায় এসে দাবি করে বসেছিলেন যে বাংলাদেশের সঙ্গে 1971 বিষয়ে তাদের যত রকম মানে মতদ্বৈততা, মতভেদ ছিল সেগুলো সব নাকি অনেক দশক আগে মিটমাট হয়ে গেছে। এবং তিনি তখন সেখানে বলেন যে এই যে পাকিস্তান এবং বাংলাদেশ দুই ভাই, তাদের মধ্যে এখন আর 1971 নিয়ে অমীমাংসিত কোনো বিষয় নেই। এখন ভারতের পত্রিকাগুলো বলছে তারেক রহমান এই যে গণহত্যার দায় সরাসরি পাকিস্তান হানাদার বাহিনীকে দিয়েছেন এবং পূর্ব পরিকল্পিত ম্যাসাকার চালানোর দায় দিয়েছেন, তার মাধ্যমে ওই আন্তর্জাতিক দাবিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে পাকিস্তানকে গণহত্যার দায় স্বীকার করে নিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। ভারত আসলে উদ্বেল হয়ে আছে দু দেশের সম্পর্ক উন্নয়নে। এর একটা বিরাট কারণ এই যে ভারত আবারও বাংলাদেশের সঙ্গে একটা বড় ধরনের সক্রিয় বাণিজ্যিক সম্পর্ক চাইছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠ সরাসরি এই খবর দিয়েছে যে বাণিজ্য চুক্তি নিয়ে এগোচ্ছে ঢাকা, দিল্লি এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের খুব শিগগিরই যে সফর অনুষ্ঠিত হতে যাবে ভারতে, তার আগেই এই আনুষ্ঠানিক চুক্তির খসড়া তৈরি করে ফেলতে চাইছে বাংলাদেশ। হিন্দুস্তান টাইমস, ভারতের পত্রিকা, তারা খবর দিচ্ছে গলছে বরফ, ইউনূসের আমলে অবনতি, দুয়ার খুলছে ভারত বাংলাদেশ বাণিজ্য চুক্তির এই তারেক রহমান সরকারের আমলে। প্রধানমন্ত্রী মোদীর ঈদ শুভেচ্ছার জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদীজিকে যে চিঠি লিখেছেন সেখানে তিনিও আশ্বস্ত করেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের বিষয়ে। কাজেই ভারত সর্বতোভাবেই অপেক্ষা করছে যে তারেক রহমান যেমন উষ্ণ সম্পর্কের হাত বাড়াবেন ভারতের দিকে, তেমনি মুখ ফিরিয়ে নেবেন পাকিস্তান, চীনের মতো দেশগুলোর দিক থেকে এবং ভারতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে স্বীকৃতি দেবেন। গণহত্যার বিবৃতিতেই তাই ভারত এতটা উদ্বেল হয়ে পড়েছে।